আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। আসছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্যারিসের মেয়র আনে হিদালগোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে সংস্থাটির সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি অংশ নেন সাইডলাইনে বিভিন্ন বৈঠকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে করছেন সৌজন্য সাক্ষাৎ। নিউ ইয়র্কের একটি হোটেলে প্যারিসের মেয়র আনে হিদালগো বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। আর ওই নির্বাচন দেশের গণতন্ত্রের সূচনা করবে নতুন যুগের। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 2026-এর শেষ দিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে বাংলাদেশ। আর এই সময়টিতে বাংলাদেশ যেন বাণিজ্য সুবিধা হ্রাস কিংবা উন্নত বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হারানোর মতো ঝুঁকিতে না পড়ে, সে ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের প্রধান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর নগজি ওকনজো ইউএলআর এর সঙ্গে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে ডব্লিউটিও এর সর্বাত্মক সহযোগিতা চান। বৈঠকে বৈশ্বিক বাণিজ্যের সুরক্ষা নীতি বিশ্বায়নের গতি ধীর হওয়া এবং বহুল প্রত্যাশিত ডব্লিউটিও এর সংস্কার নিয়েও আলোচনা হয়। এ সময় সংস্থাটির সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন চান ডক্টর নগজি। এদিকে ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা সরকার পতনের পর বাংলাদেশের 14 মাসের অভিজ্ঞতা ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ভূ রাজনৈতিক ইস্যুগুলো তুলে ধরবেন। গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে উনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো উনি। এছাড়া অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানী মাক্সিমা, বিশ্ব সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ফেব্রুয়ারিতে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 41.3% ভোটার ভোট দিতে পারে বিএনপিকে, আর জামায়াত পেতে পারে 30.3%। বিগত জরিপের চেয়ে 4.8 আওয়ামী লীগের ভোট বেড়ে 18.8% হওয়ার দাবি করেছে জরিপ সংস্থাটি। তবে ভোট কমেছে এনসিপির, তারা পেতে পারে 4.1%। রাজধানীর আগারগাঁওয়ে জরিপের ফল প্রকাশ করে এসব তথ্য দিয়েছে গবেষণা সংস্থা ইনোভেশন। জরিপকারীদের দাবি, 6 বিভাগের 10,413 জন ভোটারের উপর জরিপ চালিয়ে গবেষকরা এমন তথ্য পেয়েছেন। দেশের 45.79% মানুষ সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায়, যেখানে 45.58% মানুষ মনে করে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপে এই তথ্য উঠে এসেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মূল্যায়নে 33.40% মানুষ আওয়ামী লীগের উপর অসন্তুষ্ট এবং বিএনপির উপরে অখুশি 27.64%, জামায়াতের উপরে 19.74%। ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত সারওয়ার বলেছেন, আগামী নির্বাচনে প্রজন্মগত পার্থক্য বড় ভূমিকা রাখবে। অন্তর্বর্তী সরকার আরও দক্ষ ও তৎপর হলে পতিত স্বৈরাচারের সমর্থকরা নিউ ইয়র্কে জাতীয় নেতাদের উপর হামলার ধৃষ্টতা দেখাতে পারত না, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বরগুনা ও পিরোজপুর জেলার বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। গণহত্যাকারী আওয়ামী লীগকে কোনো ছাড় নয়, হুঁশিয়ারি দিলে রিজভী বলেন, পতিত স্বৈরাচারের সাথে কেউ আঘাত করার চেষ্টা করলে জনগণ তাদের প্রতিরোধ করবে। দুর্নীতি দমন কমিশনের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও দেশ বিদেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে দুদক কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখনও নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে দাবি করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। যখন হাসিনা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এটা তো জনগণ জানতে চায়। প্রশাসনের আশ্বাসে আগামী ৭ কার্যদিবস পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে। দুপুর ১টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারীরা। রাবি অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন জানান, শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ঘিরে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিতের ঘটনায় তাদের কার্যক্রমে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন পালন করে আসছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী। এদিকে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিরসনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন করে তারা। সর্বসম্মতভাবে আমরা প্রশাসনকে ৭ কর্মদিবস সময় দিতে চাই। এই ৭ কর্মদিবসের মধ্যে যদি আমাদের প্রাণের দাবি, সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, ৭ কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দেন। ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নিশ্চিত করে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করারও নির্দেশ দেন তিনি। এছাড়া আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিভিন্ন ফোন আলাপের রেকর্ডে এসব তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এসব কথা বলেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেলা ১টায় এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে জোহা বলেন, তদন্তকালে বিটিআরসি, এনটিএমসি ও ডিএমপি সহ সংশ্লিষ্ট দফতর থেকে বিভিন্ন অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ, সিডিআর, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।